1972 সালের 13ই অক্টোবর উরুগুয়ের একটা রাগবি দলে 40 জন খেলোয়াড় আর 5 জন ক্রু মেম্বার সহ একটা চার্টার প্লেন রওনা দেয় স্যান্টিয়াগোর ভ্রমণের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনটা দুখণ্ড হয়ে ক্র্যাশ করে আন্দিজ পর্বতের এক ভয়ানক ও বরফে ঢাকা গ্লেসিয়ারে। প্রথমে 29 জন সেই দুর্ঘটনা থেকে বাঁচলেও তাদের জন্য পরিস্থিতি দিন দিন হয়ে ওঠে কঠিন থেকে কঠিনতর। সীমিত খাবার শেষ হয়ে আসলে তারা হয়ে ওঠে নরখাদক। ঠিক কি হয়েছিল সেখানে? বরফে ঘেরা পাহাড় আর অমানসিক ঠান্ডার মাঝে খিদের জ্বালা সহ্য করে তারা কি বেঁচে ফিরতে পারবে? সেইটা জানার জন্য দেখতে হবে আজকের সত্য ঘটনা অবলম্বনে মুভি সোসাইটি অব দ্য স্নো। সালটা 1972। উরুগুয়ের ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাব এবং আরেকটা দলের মধ্যে চলছে একটা রাগবি ম্যাচ। ম্যাচের শেষে ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাব হেরে গেলে ওয়াশরুমে শাওয়ার নেওয়ার সময় রবার্টো নামের একটা প্লেয়ারের উপর সবাই চড়া হয়, কারণ সে নান্দোকে বল পাস করলে হয়তো ম্যাচটা তারা জিততে পারত। তবে সে করেনি। তখন সে ক্লাবের ক্যাপ্টেন মার্সেলো এসে সিচুয়েশন সামাল দিয়ে বলে তারা একটা ট্রিপের আয়োজন করেছে চিলির স্যান্টিয়াগোতে। কিছুদিন এতে মন ভালো হয়ে যাবে, এছাড়া হবে এক নতুন অভিজ্ঞতা। এর জন্য তারা একটা চার্টার প্লেন ভাড়া করেছে। যারা যেতে চায় তারা যেন আজকের মধ্যেই ট্রিপের মাথা পিছু $45 ক্যাপ্টেনকে দিয়ে দেয়। শুধু খেলোয়াড় নয়, তারা চাইলে এখানে ভাই বোন বা অন্য যে কোনো আত্মীয়কে নিয়ে যেতে পারে। এটা শুনে তাদেরই একজন খেলোয়াড় ড্যান বলে সে একা যাবে না, তার 3 জন কাজিনও যাবে তাদের সাথে। এছাড়া কোকো, গ্যাস্তন বলে 2 জন খেলোয়াড়ের বন্ধুও তাদের সাথে যাবে। ক্লাব থেকে বেরিয়ে গ্যাস্তন যায় চার্চে। সেইখানে সে একটা চিঠি লিখে তার বন্ধু নুমাকে চিলি আসার জন্য বললে সে জানায় তার সামনে কমার্শিয়াল লয়ের পরীক্ষা। এই পরীক্ষা ছেড়ে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে অবশ্য বন্ধুদের জোড়াজুড়িতে তার রাজি হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। গ্যাস্তন, পাঁচো, নুমা এখন পুরোপুরি তৈরি চিলির চিল আবহাওয়া উপভোগের জন্য। 13ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ সবাই মন্টেভিডিও এয়ারপোর্টে 40 জন রাগবি দলের বন্ধুবান্ধব ওঠার আগে ফটোশুট করে প্লেনে উঠে বসল। এই 40 জনের সাথে ছিল 5 জন ক্রু মেম্বার। প্লেন তখন আন্দিজ পর্বতমালার উপর। সবাই মজা করতে ব্যস্ত। এই আন্দিজ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা, যা প্রায় 7000 কিলোমিটার জুড়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত বরাবর বিস্তৃত। চিলি যেতে হলেও তাদের এই বিশাল সুন্দর মনোরম পর্বতমালার উপর দিয়েই যেতে হবে। নিজেদের মধ্যে গল্প, আন্দিজের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতেই তাদের প্লেনটা হঠাৎ কেঁপে ওঠে। তারা সেটা নিয়ে মজা করতে থাকে যে সমুদ্র যেমন কারোর কোনো জিনিস হারিয়ে গেলে তা সবসময় ফেরত দেয়, তেমনি আন্দিজের উপর দিয়ে কোনো কিছু পেরিয়ে গেলে আন্দিজ সব সময় তার নিজের দিকে টেনে নেয়। এর আগেও এখানে অনেক প্লেন ক্র্যাশ করেছে, কিন্তু তাতে চিন্তা করার কিছু নেই। অনেকের মতে এটার পিছনে বৈজ্ঞানিক কারণও থাকতে পারে। প্লেনের মধ্যে যে গরম হাওয়া থাকে তা বরফের ঠান্ডা হাওয়ার সাথে মিশে একটা সাকশন এফেক্ট তৈরি করে, যার জন্যই অনেক প্লেন দুলতে থাকে। তবে চার্টার প্লেনের পক্ষে বেশি উচ্চতায় যাওয়া সম্ভব নয়, তাই তারা আন্দিজের দক্ষিণে যে অঞ্চল জুড়ে কম উচ্চতার পাহাড় আছে সেইটা দিয়েই চিলি যাবে। তখনই প্লেনে একটা অ্যানাউন্সমেন্ট করা হয় যে আর কিছুক্ষণের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছবে, তাই সবাই যেন সিট বেল্ট পরে নেয়। সেই মতো সবাই সিট বেল্ট পরতে লাগলে এমন সময় পাইলটের চোখের সামনে আচমকা বরফ ঝড় আর কুয়াশার ফলে পুরো ঝাপসা হয়ে গেলে ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে প্লেনকে উপরে তোলার চেষ্টা করলে একটা পাহাড়ের সামনে চলে আসায় প্লেনটা ক্র্যাশ করে। টেল সেকশনটা একদিকে আর সামনের দিকটা আরেক দিকে ছিটকে পড়ল। যারা প্লেনের সামনের দিকটায় ছিল তারা প্রচন্ড জোরে মাটিতে আছড়ে পড়ায় বেশিরভাগ মারা যায়, আর কিছু জন ভাগ্যের জোরে বেঁচে যায়। ততক্ষণে তারা একে অপরকে উদ্ধার করতে লেগে পড়ল। রবার্তো রাগবি খেলোয়াড়ের পাশাপাশি একজন মেডিকেল স্টুডেন্ট, তা এসে অ্যালভারো নামের একজনকে বাঁচিয়ে তুললে তারা জানতে পারে পাইলট এখনো মারা যায়নি। এইটা শুনে কিছুজন পাইলটের কাছে গেলে তারা সেখানে একটা রেডিও দেখতে পায়, কিন্তু কোনো সুবিধে হলো না, কারণ সেটা ব্যাটারি ছাড়া অ্যাক্সেস করা সম্ভব নয়। আর প্লেনের পিছনের অংশটাতেই ছিল সমস্ত ব্যাটারি। পাইলট মারা যাওয়ার আগে বলে যায় তাদের কাছে যদি আর 10 মিনিট সময় থাকতো তাহলে তারা পৌঁছে যেত স্যান্টিয়াগো। এর মধ্যে সূর্য অস্ত গেলে নেমে আসে রাতের অন্ধকার। দিনের বেলায় আন্দিজের চারিদিক বরফে ঢাকা থাকায় এখানকার তাপমাত্রা অনেকটাই কম, আর যেটা রাতে এসে দাঁড়িয়েছে প্রায় -30 ডিগ্রিতে। অর্থাৎ প্লেন ক্র্যাশ থেকে প্রাণে বাঁচলেও এই ঠান্ডায় বেঁচে থাকা অসম্ভব।
তাই সবাই মিলিয়ে নিজেদের কিছুটা উষ্ণ রাখার জন্য সবাই একে অপরকে জড়িয়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। অনেকেই রাতের ঠান্ডা সহ্য করতে না পেরে ঘুমোতে পারে না, আর যারা অনেক বেশি জখম হয়েছিল তাদের যন্ত্রণা দ্বিগুণ হয়ে যায়। তবু অনেক কষ্ট করে আজকের রাতটা সবাই বন্ধুদের মৃতদেহ দিয়ে ঘেরা প্লেনের ভাঙা অংশের মধ্যেই কাটায়। সকালে রোদ উঠলে সবাই প্লেন থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসলো। কাল রাতে 3 জন ঠান্ডা সহ্য করতে না পেরে অলরেডি মারা গেছে। নান্দো ও তার বোনের অবস্থাও খুব খারাপ। তাদের দেখাশোনা করার জায়গাটুকুও পর্যন্ত প্লেনের মধ্যে নেই। তাই নুমা আর বাকিরা মিলে ঠিক করে প্লেনের সিটগুলোকে যদি বাইরে বের করে দেওয়া হয় তাহলে সবার জন্য কিছুটা জায়গা পাওয়া যাবে। তাই সিটগুলোকে বের করে প্লেনের মধ্যে একটু জায়গা বানিয়ে নেয় এবং যারা আহত তাদের রোদে নিয়ে আসা হয়। বাকি কিছুজন ব্যাগ থেকে খাবার বের করে এবং সেগুলো একটা সুটকেসের মধ্যে ভরে রাখে এবং যারা মারা গেছে তাদের প্লেন থেকে বের করে একটা নির্দিষ্ট দিকে রাখে যতক্ষণ না তাদের জন্য কোনো রেস্কিউ টিম আসছে। বেলা হয়ে আসলে সবাই খিদে মেটানোর জন্য খুব অল্প পরিমাণ খাবার খায়। তারা জানে এই খাবার দিয়েই তাদের এখনো অনেকটা দিন জ্বালাতে হবে। কোনো ঠিক নেই যে তারা কবে আপনজনদের কাছে ফিরতে পারবে। এরই মধ্যে হঠাৎ একটা প্লেনের আওয়াজ শুনে সবার মধ্যে আশা জেগে উঠলে সবাই সাহায্যের জন্য চিৎকার করতে থাকলেও আকাশে কোনো রেস্কিউ টিম তো দূরের কথা, প্লেনের টিকিটিও দেখতে পায় না। প্রথম দিন এইভাবে পেরিয়ে যায় এবং আসে দুর্ঘটনার দ্বিতীয় দিন। সবাই ঠান্ডা থেকে বাঁচতে প্লেনের ভিতরে চারিদিকটা সুটকেস দিয়ে ঢেকে রাখতে শুরু করেছে যাতে কোনো রকম ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে। রাতে ফিটো নামের একজন মন হালকা করতে তাদের রাগবি দলের ক্যাপ্টেন মার্সেলোর সাথে কথা বলতে আসে। ক্যাপ্টেন আশা করছে কাল রেস্কিউ টিম আসবে এই ভয়ঙ্কর সুন্দর জায়গা থেকে তাদের বাঁচাতে, যেখানে শুধু স্বপ্নেই বেঁচে থাকা সম্ভব, বাস্তবে নয়। যদিও সে জানে এটা নিছকই একটা কল্পনা, কারণ কালও তাদের বাঁচাতে কেউ আসবে না। আজকের রাতটা কোনোভাবে কেটে গেলে পরদিন সকালে নুমা দেখে নান্দোর জ্ঞান ফিরলেও ওর অবস্থা বোনের মতোই খারাপ। আহত অবস্থাতেই নান্দো সুসির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে তার মা এই ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে বেঁচে আছে কিনা। তবে সে জানতে পারে তার মা বেঁচে নেই। মনে পড়ে যায় সেইখানে আসার আগে তার বাবাকে কথা দিয়েছিল সে ওদের দুজনকে রক্ষা করবে, কিন্তু সে কথা রাখতে পারেনি। নান্দো আর সুসিকে প্লেনের মধ্যে রেখে কয়েকজন বেরিয়ে ব্যাগ সুটকেস দিয়ে রেস্কিউ টিমের জন্য সাইন তৈরি করার সময় আবারও প্লেনের আওয়াজ শুনতে পায়। তারা সেই প্লেনের দিকে জোরে চিৎকার করে আয়না দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করে, কিন্তু প্লেনটা হঠাৎ তাদের দিকে আসতে থাকলে সবাই ভাবে রেস্কিউ টিম তাদের দেখে নিয়েছে এবং 3 দিন পর তারা আবার নিজেদের ঘরে ফিরতে পারবে। তারা মনের আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে, কেউ আবার আনন্দে কেঁদেও ফেলে, কারণ এইবার জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করার পালা। কিন্তু একটা গোটা দিনে আশা নিয়ে কেটে গেলেও প্লেন তাদের নিতে আসে না। পরের দিন সকালে আবার একটা প্লেনের আওয়াজ শুনতে পেলে ড্যানরা বুঝতে পারে যে প্লেনটা কাল তারা দেখেছিল সেইটা তাদের বাঁচাতে এসেছিল ঠিকই, কিন্তু তারা তাদের দেখতেই পায়নি। ড্যানের কাছে এখন সবটাই পরিষ্কার। আন্দিজ যেহেতু অনেক বড়, তাই রেস্কিউ টিম তাদের বিভিন্ন অংশে খুঁজে দেখছে। কাল যে প্লেনটা এসেছিল সেটা শুধুমাত্র এই অংশটাই দেখতে আসে, তাই মার্সেলোরা সেটা দেখতে পেয়েছিল। তবে আজ যেহেতু তারা শুধু আওয়াজ শুনতে পেয়েছে, মানে তারা এখন অন্য একটা অংশে তাদের খুঁজছে। হয়তো এই দিকটায় তারা আজ খুঁজতেই আসবে না। তবে এইটা শুনে আশাবাদী মার্সেলো বলে তারা এখনো বিশ্বাস আছে যে কোনো একদিন রেস্কিউ টিম তাদের উদ্ধার করে ঠিকই নিয়ে যাবে। মার্সেলোর আশাবাদী কথা শুনে কারোর মনে তো কোনো আশাই জাগে না, বরং রবার্ট তো বলে তারা এইভাবে বিনা খাবারে 3 সপ্তাহের বেশি কিছুতেই বাঁচতে পারবে না। নুমা বুঝতে পারে এইভাবে চুপচাপ বসে থাকলে তাদের কেউ বাঁচাতে আসবে না, তাই সে ঠিক করে পাহাড়ের ওই পাশে যেখানে প্লেনের পিছনের অংশের যে রেডিও ব্যাটারি আছে সেটাকে কাজে লাগাতে হবে। নুমার এই প্রস্তাবে রাজি হয়ে বিভিন্ন প্রোটেকশন নিয়ে 4 জন ব্যাটারি নিয়ে আসতে পাহাড়ের ওই পাশে যেতে শুরু করলে অনেকটাই উপরের দিকে চলে আসে। সেখানে এসে তারা বুঝতে পারে কেন সেদিন প্লেনটা তাদের দেখতে পায়নি। পুরো বরফে ঢাকা আন্দিজের মধ্যে অত উপর থেকে গুটি কতক মানুষকে পিঁপড়ের মতো দেখতে লাগছে। তাই জন্য গতকাল প্লেনটা এই অংশের উপর দিয়ে উড়ে গেলেও নুমাদের কোনো অস্তিত্বই তারা টের পায়নি। এমন সময় হঠাৎ ধস নামলে তারা প্লেনে ফিরে আসে। আগের দিন রাতে তাদের কাছে যা খাবার বেঁচেছিল তা সবাই মিলে ভাগ করে নিয়েছে। এই নিয়ে কেটে যায় 1 সপ্তাহ। কোনো খাবার অবশিষ্ট না থাকায় সবাই খিদের জ্বালায় নিজের ক্ষতস্থান থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। ততক্ষণে নান্দোরও জ্ঞান ফিরেছে, কিন্তু তার অবস্থা শোচনীয়। বলে, এইখানে বেঁচে থাকার জন্য আমি সবকিছু করতে পারি,
দরকার পড়লে বাইরে পড়ে থাকা মরা মানুষের মাংসও খাবো। নান্দোর এই কথা যদিও কেউ মানসিক ভ্রম বলে উড়িয়ে দেয় না, কারণ নিজেদের বাঁচিয়ে রাখার জন্য হয়তো এইটাই করণীয়। তাই সিদ্ধান্ত নেয় যারা প্লেন ক্র্যাশে মারা গেছে তাদের মাংস খাওয়া হবে, এবং যাদের মধ্যে কেউ ছিল তাদের বন্ধু, আবার কেউ হয়তো তার পরিবারের কেউ। যদিও তাদের এই পাগলামিতে দলের ক্যাপ্টেন মার্সেলোর সম্মতি না থাকায় রবার্তো তাকে বোঝায় পেটে খাবার না থাকায় এমনিতেই তাদের অবস্থা শোচনীয়, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, চলার শক্তিটুকুও পর্যন্ত নেই। এই সময় তাদের সব থেকে জরুরি হলো বেঁচে থাকা। তার জন্য যদি মৃত মানুষের দেহ খেতে হয় তাতেও কোনো আপত্তি নেই। উপরওয়ালাও জানেন যে তারা এই কাজ কেন করছে এবং তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। মার্সেলো ছাড়াও আরও কয়েকজন নিজেদের বাঁচানোর জন্য প্রিয়জনদের দেহ খেতে চায় না। এই নিয়ে অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক চলার পর অবশেষে ফিটো বলে সে মৃত মানুষদের মাংস কেটে সবাইকে দেবে, যাতে বাকিদের সে অপরাধ বোধ থেকে মুক্ত করে রাখতে পারে। এদিকে যারা মাংস খেতে রাজি হয় না তারা জুতোর ফিতে সিগারেট চিবিয়ে খেতে শুরু করে। ফলে এতদিন খাবার জলের অভাবে তাদের ইউরিন কালো হয়ে আসে। সেদিন রাতে নান্দোর বোন সুসি ভাইয়ের বুকেই প্রাণ ত্যাগ করে। সে নিজেকে সামলে বোনকে বরফের নিচে কবর দিয়ে বলে সে এই জায়গায় আর কিছুতেই থাকবে না। কিন্তু পরের দিন হঠাৎ করে নান্দোর শরীর খারাপ করতে শুরু করে, যা আরো খারাপের দিকে যেতে থাকে। নান্দোর এই অবস্থা দেখে যারা এতদিন মরা মানুষ খেতে চায়নি, শুধুমাত্র মার্সেলোর কথা শুনে তারাও প্লেন থেকে বেরিয়ে জুতোর ফিতের বদলে খেতে শুরু করলো বন্ধুদের মাংস। এইভাবেই 9 দিন বিনা খাবারে কেটে গেলে অবস্থা আরো খারাপ হয়ে আসে। ফিতো প্রতিদিন একটা করে বডি আনে আর পাহাড়ের পিছনে তাদের ছোট ছোট পিস করে সবাইকে খাওয়ায়। নিজেদের শরীর শেষ হয়ে যেতে থাকলেও নুমা, নান্দো, মার্সেলোরা এখনো সেই মাংস খেতে নারাজ। তারা শুধু আকাশের দিকে চেয়ে রয়েছে এই আশায় কখন তাদের এখান থেকে নিয়ে যাবে রেস্কিউ টিম। এর মাঝেই কোকো বরফের মাঝে থাকা ব্যাগ থেকে উদ্ধার করে একটা রেডিও, যদিও সেটা বরফে জমে প্রায় খারাপ হয়ে গেছে। তাও রয় নামের এক যাত্রী রেডিওটাকে ঠিক করে দিলে কোকো প্লেনের ছাদে গিয়ে সিগন্যাল কানেক্ট করতে পারলে জানতে পারে প্রায় 10 দিন ধরে 17টা চিলি এয়ারফোর্সের প্লেন, আর্জেন্টিনা ও উরুগুয়ের অনেক কটা প্লেন তাদের খোঁজার চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে সরকার ধরে নিয়েছে যে তারা মৃত। তাই আজ থেকে তাদের খোঁজার জন্য কোনো প্লেন পাঠানো হবে না। আর যে প্লেনটা ক্র্যাশ হয়েছে সেটা পরের বছর বরফ গলার পর উদ্ধার করার চেষ্টা করা হবে। এই কথা শুনে সবাই বেঁচে ফেরার আশা প্রায় হারিয়ে ফেলে এবং স্বাভাবিকভাবেই সবাই মানসিকভাবে ভেঙে পড়ল। মার্সেলো যখন বুঝতে পারে তাদের বাঁচাতে কোনো রেস্কিউ টিম আসবে না, তাই সেও বাকিদের মতো মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করলো। এদিকে শেষ চেষ্টা করার জন্য নুমা, গুস্তাফোরা মিলে পুনরায় রেডিওর ব্যাটারির জন্য প্লেনের পিছনের অংশটা খুঁজতে পাহাড়ের ওপারে যায়। সময় গড়িয়ে রাত নেমে আসলে তাদের শরীরের উপর দিয়ে বয়ে যায় তুষারঝড়, কিন্তু পরের দিন সকালে তারা বরফ থেকে বেরিয়ে এসে কোনো রকমে তাদের প্লেনে ফিরে আসে। নুমা ফিরে এলে নান্দো তার মুখের সামনে এক টুকরো মাংস ধরল। সে জানে আন্দিজ পাহাড় টপকে চিলি পৌঁছতে হলে প্রয়োজন শক্তির, যা কিছু না খেলে কোনো মতেই পাবে না। অবশেষে মনের বিপরীতে গিয়ে মুখে তুলে নিল মাংসের টুকরো। নান্দোর দৃঢ় বিশ্বাস পাহাড়ের ওই পারেই রয়েছে চিলির সবুজ ঘাসে ভরা একটা নতুন জলজান্ত প্রাণ, যেখানে পৌঁছানোর জন্য সে প্রতিদিন নিজেকে প্রস্তুত করতে থাকে। সেদিন প্লেনের মধ্যে এতদিন পর অতীব সংকটের মাঝেও সবাই একটু মন খুলে গল্প করতে বসলে নিষ্ঠুর আন্দিজের তুষার ঝড়ে ঢাকা পড়ে যায় তাদের প্লেন সহ প্রত্যেকের শরীর। সবার আগে রয় বরফের আস্তরণ থেকে বেরিয়ে আসলেও সে ধীরে ধীরে বাকিদের উপরে আনতে শুরু করে। তবে তুষার ঝড়ে অনেকেই মারা পড়েছে, যার মধ্যে ছিল কোকো। তখনই তারা এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা জানতই না তাদের জন্য অপেক্ষা করছে একটা আরো বড় বিপদ। তখনই একটা তুষার ঝড়ের ঝাপটায় তারা আবারও বরফের নিচে চলে যায়। প্রাণ হারায় তাদের ক্যাপ্টেন মার্সেলো। বরফের আস্তরণে ঢাকা তার শরীরটা হয়তো গত 17 দিন ধরে এইটাই চাইছিল। ক্যাপ্টেনকে হারিয়ে সবাই শুরু করলো উপরওয়ালার কাছে প্রার্থনা। তুষার ঝড়ে 4 দিন চাপা থাকার পর নুমা পা দিয়ে প্লেনের জানলা ভেঙে বরফের চাদর থেকে বেরিয়ে সূর্যকে অনুভব করল। যদিও এতে নুমার পা কেটে যায়, তবে 2 দিন পর অন্ধকার থেকে বেরিয়ে সূর্যের আলো দেখে তারা দুঃখের মধ্যেও আজ কিছুটা হলেও সুস্থ। পরের দিন নান্দো বলে সে পাহাড়ের ওই পারে জনবসতির খোঁজের জন্য যাবে, কারণ এইভাবে বসে থাকা যাবে না। অতঃপর 36তম দিন সব রকম প্রস্তুতি নিয়ে রাতের ঠান্ডা থেকে বাঁচতে গরম জামা কাপড় পরে নুমা, নান্দো, রবার্তো আর টিনটিন বেরিয়ে পড়ে আর্জেন্টিনার দিকে। বরফ ভেদ করে তারা এগিয়ে যেতে থাকলেও নুমার পায়ে ইনফেকশন হয়েছে দেখে সে প্লেনে ফিরে আসে, আর বাকিরা যায় আর্জেন্টিনা এবং চিলির উদ্দেশ্যে।
পরের দিন সকালে নুমা তাদের প্লেনে নান্দোকে দেখে চমকে গেলে জিজ্ঞেস করে তারা তো আর্জেন্টিনার দিকে রওনা দিয়েছিল, তাহলে সে এখানে কি করছে। তখন সে জানায় তারা কাল রাতে যখন 2-3 ঘন্টা আন্দিজের পূর্ব দিকে হেঁটে প্লেনের পিছনের অংশের কাছে পৌঁছয়, সেইখানে তারা অনেক কটা সুটকেস পায়, যার মধ্যে ছিল রামের বোতল, সিগারেট, বেশ কিছু খাবার ও চকলেট। তবে তাদের পক্ষে এক রাতের বেশি প্লেনের বাইরে কাটানো প্রায় অসম্ভব। কাল রাতে তারা অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরে এসছে, যদিও তারা পেয়েছে রেডিওর ব্যাটারি, কিন্তু সেটা এতটাই ভারী যে এইখানে আনা অসম্ভব। তাই তারা এখানে রেডিও নিতে এসছে। অবশেষে তারা রয়কে নিয়ে বেরিয়ে যায় ব্যাটারির সাথে রেডিও জুড়তে। রয় সেখানে পৌঁছে রেডিও ঠিক করে ব্যাটারির সাথে কানেক্ট করে রেডিও চলতে শুরু করলে রবার্তো বার্তা পাঠায় যে তারা এখনো জীবিত আছে এবং তাদের জন্য রেস্কিউ টিম পাঠানো হোক। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, উল্টে ভেসে আসে একটা গানের সুর। এদিকে নুমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, তার পায়ের ইনফেকশন পুরো শরীরে ছড়াতে শুরু করেছে। নুমা বুঝতে পেরেছে সে হয়তো মারা যাবে, আর সে এখন মাত্র 25 বছরের একটা তরতাজা যুবক। পুরো জীবন তার পড়ে রয়েছে এবং ঘরে অপেক্ষা করছে তার ভাই, বোন, মা, বাবা। তাদের সাথে হয়তো আর কোনোদিনও দেখা হবে না। পরের দিন রেডিও কাজ না করায় নান্দোরা ফিরে আসে তাদের প্লেনে, কিন্তু এইবারও তারা খালি হাতে ফেরে না, বরং তারা ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক নিয়ে এসছে, যা দিয়ে অনায়াসে বানাতে পারবে একটা বড় স্লিপিং ব্যাগ, যেটায় পাহাড়ে ট্রেকিং করার সময় রাতে ঠান্ডা থেকে রক্ষা করবে। আজ প্রায় 58 দিন হয়ে গেছে, তারা মাত্র 17 জন বেঁচে। রেডিও দিয়ে তারা উরুগুয়ে সরকারের কাছে বার্তা না পাঠাতে পারলেও খবরে শুনতে পায় যে চিলি এয়ারফোর্স C-47 নামের একটা বিশেষ প্লেনের আয়োজন করেছে আন্দিজের উপরে তল্লাশি চালানোর জন্য। এইটা শুনে রবার্তো খুশি হলেও বাকিরা জানে তাদের এই প্লেন কোনো দিন খুঁজে পাবে না, তাই ওদের নিজের চেষ্টা চালিয়ে যেতেই হবে। পরের দিন সকালে দুঃখের মধ্যেও তারা একটু খুশি ভাগ করে নেওয়ার জন্য টিনটিন সবার ফটো তুলতে থাকে, যেন তারা কোনো একটা ট্রিপে আছে। এছাড়াও এই ফটোগুলো তারা বাদ দিয়ে কেই বা দেখবে, হতে পারে কোনো একদিন এই ফটো তাদের পরিবার হাতে পাবে। কিন্তু ইতিমধ্যে নুমা ভেঙে পড়েছে। কিছুদিনের মধ্যে সে যদি মারা যায় তাহলে বাকিরা একটা নতুন লাশ পাবে খাবার জন্য। তবে মারা যাওয়ার আগে তার একটাই ইচ্ছে, যেন সবাই আন্দিজের মায়াজাল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। দুর্ভাগ্যবশত পরের দিন নুমা ঘুমের মধ্যেই মারা যায়। ওর হাত থেকে একটা চিঠি পাওয়া গেল, সেখানে লেখা, বন্ধুদের জন্য নিজের প্রাণ ত্যাগের চেয়ে বড় আত্মত্যাগ এই দুনিয়াতে আর কিছু নেই। এইটা দেখে সবার চোখ জলে ভিজে আসে। রবার্তো এবং বাকিরা সিদ্ধান্ত নেয় তারা কালই এই জমপুরি থেকে বেরোবে। এবার যাই হয়ে যাক, তারা আর ফিরে আসবে না। হয় তারা শহীদ হবে, না হয় তারা আশা নিয়ে ফিরে আসবে। আজ 61তম দিন। বিনা খাবারে নান্দো, রবার্তো আর টিনটিন শেষ চেষ্টা করার জন্য রওনা দেয় চিলির উদ্দেশ্যে। লম্বা পথ অতিক্রম করে যেইভাবেই হোক তাদের পৌঁছতে হবে কোনো জনবসতির খোঁজে। সেদিন রাতটুকু স্লিপিং ব্যাগের মধ্যে কাটিয়ে পরের দিন সূর্যের আলো ফোটার সাথেই পাহাড় চড়ে উপর দিকে উঠতে শুরু করলে তারা সামনে পাহাড় ছাড়া আর কিছুই দেখতে পায় না। তবে নান্দো হাল ছাড়ল না, সে পুরো পর্বতমালা পেরিয়ে যাবে চিলির উদ্দেশ্যে। তাতে আরো 10-12 দিন লাগলেও ক্ষতি নেই। রবার্তো জানে তাদের কাছে মাত্র 1 সপ্তাহের খাবার বেঁচে আছে, তবে কোনোভাবে যদি তারা একবার চিলি পৌঁছে যায় তাহলেই সার্থক। নান্দো আর রবার্তো মিলে পশ্চিমের দিকে যাত্রা শুরু করলে টিনটিন প্লেনে ফিরে আসে, যাতে তাদের জন্য বরাদ্দ খাবার তাড়াতাড়ি শেষ হয়ে না যায়। প্লেনে ফিরে টিনটিন সবাইকে বলে যেহেতু সে ফিরে এসছে তাই তাদের কাছে প্রায় 10 দিনের মতো খাবার আছে এবং চিলির আগে রয়েছে এক টুকরো সবুজ জায়গা, সেখানেই পৌঁছানোর পরিকল্পনা করছে তারা। অন্যদিকে নান্দো আর রবার্তো 10 দিনের বেশি চলার পর তারা অবশেষে একটা নদীর দেখা পেলে সেই জলে নিজেদের মুখ ধুতে যাবে, তখনই নদীর ওপারে দেখতে পায় একজন মানুষকে। নান্দো আর রবার্তো তাকে বাঁচানোর জন্য কাতর আর্জি জানালে সে নদীর এই পারে ছুঁড়ে দেয় একটা কাগজ তাদের পরিচয় জানার জন্য। নান্দো তাদের পরিচয় এবং অবস্থার কথা বলে সেই কাগজটা ছুঁড়ে দেয় ওই লোকটার উদ্দেশ্যে। এরপর সেই লোকটা তাদের বাড়ি নিয়ে গেলে দীর্ঘ 71 দিন পর তারা প্রথমবারের মতো খেতে পায় সুস্বাদু খাবার। এয়ারফোর্সে এতক্ষণে এই খবরটা পৌঁছে গেছে। নান্দো আর রবার্তোর কাছে প্রচুর সাংবাদিক এসে তাদের ইন্টারভিউ নিতে শুরু করেছে। এদিকে প্লেনের মধ্যে থাকা বাকিরাও রেডিওতে এই খবর জানতে পেরে সবার মন খুশিতে নেচে ওঠে। কিছুদিনের মধ্যেই তারা ফিরে যেতে পারবে স্বপ্নের দুনিয়ায়। এতদিন পর আজ সবাই পরিপাটি করে সাজলো, কেউ আবার শেষ বিদায় জানায় পড়ে থাকা প্রাণহীন বন্ধুদের। কিছুক্ষণের মধ্যেই তাদের চিলি এয়ারফোর্সের প্লেন নিতে এলে আনন্দে নাচতে শুরু করে। 22 ডিসেম্বর 1972 আন্দিজ থেকে 16 জন যাত্রী ফিরে আসে আপনজনদের কাছে।
এই অসম্ভবকে সম্ভব হতে দেখে পুরো উরুগুয়ের মানুষ তাদের এক একজনকে হিরো হিসেবে স্বাগত করতে থাকে। সমস্ত সাংবাদিক সহ জনসাধারণের একটাই প্রশ্ন, এতদিন ধরে ঠিক কি চলছিল সেখানে? যদিও যে 16 জন ফিরে এসছে তাদের মনের মধ্যে আন্দিজের ভয়ঙ্কর স্মৃতি এখনো দাবিয়ে বেড়ায়। তাদের মনে একটাই প্রশ্ন, যদি ফিরে আসতেই হতো তাহলে সবাই নয় কেন? কারণ মৃত্যুকে হার মানিয়ে এসেও বন্ধুদের হারিয়ে ফেলার যন্ত্রণা রেখে গেছে গভীর ক্ষত। তো এই ছিল সোসাইটি অফ দ্য স্নো এর গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।